লেখিকা অনিন্দিতার সমীকরণ। কি গো মই, আয়নার সামনে দাঁড়িয়ে অমন মিচকি মিচকি হাসছ যে? দুপুর গড়িয়ে ভরা বিকেলে হলোটা কি তোমার? ছেলের বিয়ের কদিন যা হই হুল্লোড়, তারপর থেকে তো খালি মুখে গোমরা করেই বসে থাকতে দেখছি। বললুম আমার সঙ্গে চলো, মন ভালো হবে, তাতেও না। বৈকালিক ভ্রমণের জন্য জুতোর লেস বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করলেন মৃন্ময়ীর স্বামী সুবিনয়। দুদিনের মেয়ে সংসারে এসেই ভাতেরই কয় অন্ন। খোকার পছন্দ আমি জানি না, উনি জানেন। এতদিন তো উনিই কোলে পিঠে করে মানুষ করলেন কি না। সকালবেলা অফিস যাওয়ার সময় খোকা ডাল ভাত আর সামান্য কড়া মাছ ভাজা খেতে পছন্দ করে। বললাম দাও, আমি ভেজে দিই, ডালটা সাঁতলে দিই। উনি শুনলে তো, মাছগুলোকে কায়দা করে ঝোলে ফুটিয়েছেন। আর খেতে বসার সময় দেখে বাবুর সে কি রাগ! আমাকে তো বলেই বসলো, মা তুমি সৌপর্ণাকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে পারতে। অফিসে যাওয়ার সময় যত উল্টোপাল্টা ঝামেলা। আমি অবশ্য স্পষ্টভাবে বাবুকে বলে দিয়েছি, দেখো বাবা, আমার কোনো দোষ নেই। তোমার বউকে বলেছিলাম, উনি নিজে কায়দা করে রান্নাঘরে ঢুকে। তাছাড়া অত বড় ধাড়ি মেয়েকে শিখিয়ে পড়িয়ে নেওয়া কি আমার কম্য? এখন কি আর সেই যুগ আছে? মাঝখান থেকে ছেলেটার আমার ভালো করে খাওয়াই হলো না। যাই বলো মই, কথাটা এভাবে খোকার মুখের উপর না বললেই পারতে। পরে যদি ওদের মধ্যে এই নিয়ে যদি ভুল বোঝাবুঝি হয়। যতই যাই হোক, মেয়েটা মাত্র কিছুদিন হলো এ বাড়িতে এসেছে। নতুন পরিবেশ, নতুন মানুষজন, মানিয়ে নিতে সময় লাগবে না? খামোখা আদিক্ষেতা করো না তো, বিরক্ত লাগে। আমিও একদিন ঘোষ বাড়িতে নতুন ছিলাম, তখন তোমার ওই আদিক্ষেতাগুলো কোথায় ছিল শুনি? তখন তো খালি রাতের বেলা একলা পেলেই বলতে, মায়ের কথায় রাগ না করে একটু মানিয়ে গুছিয়ে নাও দিকি, তোমারই তো সংসার। নিজের বৌমার বেলা দেখছি অমনি পাল্টি খাচ্ছ। খাচ্ছি কি আর সাধে? আপন মনে বিড়বিড় করে সুবিনয়। আগের প্রজন্ম সম্পর্কে বাঁধন দিলে জানতো, বেঁধে বেঁধে রাখতো সবাইকে। এ প্রজন্মের মধ্যে ইগোর লড়াই বড্ড বেশি। দেখছেন তো চারপাশে খালি ভাঙনের খবর। ভাঙনে তার বড্ড ভয়। সংসারে কেবল মেয়েদেরই নয়, ছেলেদের ভূমিকাও মেনে আর মানিয়ে নেওয়ার মধ্যে ঘুরপাক খায়। সুকু ছোট, সে কি পারবে মার বউয়ের মধ্যে ব্যালেন্স রক্ষা করতে? ভাবতে ভাবতে প্রাত্যহিক বৈকালিক ভ্রমণের উদ্দেশ্যে অন্যমনস্কভাবে বেরিয়ে যান সুবিনয়। বিকেলবেলা চায়ের জল বসানোর জন্য কিচেনে এসেছিলেন। মৃন্ময়ী দেখলেন ছেলের বউ ফোন কানে কি যেন করছে, ইচ্ছে করে খানিকটা সরে গেলেন। শোনাই যাক না আড়ালে আবডালে কি কথা হচ্ছে। শুনতে পেলেন বৌমা চাপা গলায় বলছে, জানি তুমি মাকে খুব ভালোবাসো। সে তো আমিও বাসি, তা বলে ওইভাবে ঝাঁঝিয়ে উঠবে? প্রেমের সময় নিজেই তো বারবার বলতে, খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো ঝামেলা নেই। বাবা ভালোবেসে ডিম বা মাছের ঝোল ভাত দিলেই হবে, দিব্যি সোনামুখ করে খেয়ে নেব। তোমরা ছেলেরা, না না, ও সব ডিমের ডেভিল টেভিল আনতে হবে না, আমি খাবো না বলছি তো। ছাড়ো ওসব, আমার পছন্দ অপছন্দের খেয়াল কবে বা রেখেছো তুমি? ও প্রান্ত থেকে খোকা কি বলল কানে আসে না ঠিক। দেখতে পান বৌমার গলা এখন অনেকটাই নরম হয়ে এসেছে। শুধু ডিমের ডেভিল আনলেই হবে না, রামু কাকার দোকান থেকে গরম গরম আলুর চপ ভাজিয়ে আনবে। ও সব দূর টুর অত জানি না। বৌমার আদুরে গলা শুনে মৃন্ময়ীর মাথাটা গরম হয়ে গেল। ভেবেছিলেন ছেলেটা বাপের মতো শক্ত পোক্ত হবে, কিন্তু এখন সে কিনা বৌমাকে মানানোর জন্য না এলে তিনি এসব খবর জানতে পারতেন। নিজের বউ জীবনের কথা মনে পড়ে যায় তার। কত স্বপ্ন নিয়ে বউ সেজে রাঙা চেলি পরে এসেছিলেন সুবিনয়ের ঘর সাজাতে, কিন্তু কেন কে জানে শাশুড়ি মা তাকে কিছুতেই সহজভাবে মেনে নিতে পারলেন না। বিবাহিত ননদ বাচ্চা কাচ্চা সমেত এলেই কাজের বহর বেড়ে যেত। সেই সঙ্গে কথার খোঁটা তো ছিলই। দুজনের একসঙ্গে বেড়াতে যাওয়ার শখ পূরণ হলো তিনজন হয়ে। 3 বছরের বাণী সেদিন যদি বাপের কাছে আবদার না করত, তাহলে হয়তো সমুদ্র দর্শন করতে আরও বছর 10 লেগে যেত। তাও কি সহজে হয়? ননদের যমজ ছেলে মেয়েকে তাদের সঙ্গে গছিয়ে দেওয়ার তালে ছিলেন শাশুড়ি। ভাগ্যিস সে বছরই নন্দাইয়ের এলটিসি নেওয়ার ছিল, তাই সপরিবারে
ওরা সিমলা গেলেন, তারাও শান্তিতে পুরী বেরিয়ে এলেন। ছেলে হওয়ার পর ছোট্ট তুলোর বলটাকে কোলে জড়িয়ে নিয়ে খুব ভেবেছিলেন বৌমাকে নিজের মেয়ের মতো রাখবেন, আদরে যত্নে ভালোবাসায় ভরিয়ে দেবেন, দুই সখীর মতো ঘুরবেন, বেড়াবেন, গল্প করবেন, মৃতা শাশুড়িকে দেখিয়ে দেবেন ভালোবেসে কিভাবে পরের বাড়ির মেয়েকে আগলে রাখতে হয়। কিন্তু কার্যক্ষেত্রে দেখছেন ভাবা সহজ কিন্তু করা নয়। শাশুড়ি যে কেন লুকিয়ে লুকিয়ে তাদের কথার কান পাততেন, আজ নিজে শাশুড়ি হয়ে যেন স্পষ্ট বুঝতে পারছেন। ছেলেকে বুকে আগলে রেখে মানুষ করার পরিণতি বুঝি এই হয় শেষে। বিকেলবেলা অফিস ফেরোদা ছেলের হাতে ডিমের ডেভিল, মাছের চপ, আলুর চপ দেখে সুবিনয় বাবু দিব্যি খুশি হলেও মোটেই খুশি হন না মৃন্ময়ী। অবাক হয়ে দেখেন অবিকল শাশুড়ির গলার সুর ফুটে উঠছে তার কণ্ঠে। বাড়িটা ডেভিল মাছের চপ খেতে কত ভালোবাসে, সংসার সামলে বানিয়ে উঠতে পারে না। আনবি যখন ফোন করে আগেভাগে বললেই পারতিস, বাণীকেও একটা ফোন করে দিতাম, ছেলে মেয়ে নিয়ে চলে আসতো। পাশের পাড়াতেই তো থাকে মেয়েটা। তাড়িয়ে তাড়িয়ে দেখলেন বৌমার মুখটা নিমেষে কেমন কালো হয়ে গেল। রাত্রিবেলা শুয়ে শুয়ে মনকে শাসন করার চেষ্টা করলেন মৃন্ময়ী দেবী, কিন্তু মন, সে স্বভাবতই বিপদগামী, কখনো কি ভালো কথা শুনতে চায়? পৃথিবীর সবচাইতে প্রাচীন এবং চলমান লড়াইয়ের অন্যতম হলো হাতাখুন্তির লড়াই। দুজনে ভিন্ন পরিবার, ভিন্ন বাড়ি থেকে এলে কি হবে? সংসারে কার হুকুমে চলবে সেই নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে যায়। প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, লড়াই চলতেই থাকে। এখানে পুরুষের ভূমিকা অল্পই, অধিকাংশ সময় তারা শ্রোতার ভূমিকায় থাকে, কখনো কখনো টানাপোড়েনে জর্জরিত হয়ে শোনার বদলে শোনানোর ভূমিকায় অবতীর্ণ হয়। কেউ বুঝতে না পারলেও আস্তে ধীরে মৃন্ময়ী বুঝতে পারছিল শাশুড়ির বউয়ের এই চিরাচরিত টাগ অব ওয়ারে না চাইতেও জড়িয়ে পড়ছে সে। অন্য বাঁধনে বাঁধতে হবে মনকে, যাই হোক যেভাবেই হোক, কিন্তু উপায়ের খোঁজ মেলে কোথায়? চার দেওয়ালের গণ্ডিতে আবদ্ধ থাকলে সবসময় মনে হয় এই তো কদিন আগেই দুদণ্ড বসে ছেলে কথা বলতো, এই তো ছুটির দিনে বিকেলে ঘুম থেকে উঠেই চা চা করে উঠতো, মুড়িটা জমিয়ে মাখতে বলতো। এত তাড়াতাড়ি সব বদলে গেল। অফিসের কাজ, ইউনিয়নের 7-17, ছুটির দিনে ক্লাব ঘরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, সুবিনয়কে ছাড়া ভাবাই যেত না। সেই সবাইয়ের দাবি পূরণে সামিল হতে গিয়ে স্ত্রী পুত্র পরিবারের থেকে চিরকাল দূরেই থাকতে হয়েছে। একটাই তো মানুষ, একসঙ্গে কিভাবে দু জায়গায় উপস্থিত থাকবেন? মৃন্ময়ী থেকেছেন চার দেওয়ালের মধ্যে সন্তানদের নিয়ে, ব্যস্ত থেকেছেন তাদের মানুষ করে তুলতে। দুজনেই জানতেন কেউ কাউকে ছেড়ে যাবেন না কোনোদিন, সেটুকু বিশ্বাস, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আছে তাদের। কিন্তু যে ভালো লাগা ভালোবাসার সঙ্গে মিলেমিশে গেলে দিনের অনেকখানি সময় পরস্পরের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যায়, সে সময় আর এলো কোথায় সুবিনয় মৃন্ময়ীর জীবনে? বিয়ের পর থেকে সংসারে বিভিন্ন দায়িত্ব পালন করেই কেটে গেল এতগুলো বছর। মজলিসি সুবিনয় রিটায়ারমেন্টের পরেও বৈকালিক আড্ডায় যান বাঁচার রসদ সংগ্রহ করতে, কিন্তু রান্নাঘরে গিয়ে দুনিয়া ভেবে নেওয়া মৃন্ময়ী আজকাল হঠাৎ অনেকখানি অবসর পেয়ে তাকিয়ে তাকিয়ে দেখেন চারপাশের দুনিয়া কেমন রং বদলে ফেলেছে। সুবিনয়ের উদাসীনতা গায়ে মেখে ছেলে মেয়েকে আঁকড়ে ধরেছিলেন, কিন্তু মেয়ে এখন ঘোরতর সংসারী, অফিস বাড়ি ছেলে মেয়ে নিয়ে নাজেহাল। বিয়ে হওয়া স্তক দেখেছেন, ছেলেও পাল্টে যাচ্ছে, দুনিয়া সাজিয়ে নিচ্ছে নিজেদের মতো করে। তবে জীবনের বাকি দিনগুলো আর কি নিয়ে বাঁচবেন তিনি? কাদের কেন্দ্র করে আবর্তিত হবে তার দুনিয়া? কি গো, এত সেজে গুজে চললে কোথায়? ম্যাচিং শাড়ি ব্লাউজ পরে, স্পোর্টস শু পায়ে, চুলটাকে উঁচু করে খোপা বেঁধে বেরোনোর জন্য পুরোপুরি তৈরি মৃন্ময়ী? এই কদিন ধরে অনেক ভেবেছেন একা একা গুম খেয়ে বসে থাকলে এই দুনিয়ায় কিছু যায় আসে না, কেউ বোঝেও না তিনি ভালো নেই। তাহলে কেন এই মন খারাপ? কার জন্য মন খারাপ? যেভাবেই হোক এই চার দেওয়ালের গণ্ডি থেকে বেরোতে হবে তাকে। আগেভাগে নিজের জন্য আলাদা একটা দুনিয়া সাজিয়ে রেখেছিলেন বলেই বোধহয় সহজেই এই সাংসারিক কুটকাচালি থেকে নিজেকে আলাদা রাখতে পেরেছেন সুবিনয়। এই ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে কখনো আবদ্ধ হননি। সবার সঙ্গে খাবার টেবিলে বসে দিব্যি হাসেন, কলকলিয়ে কথা বলেন। লক্ষ্য করে দেখেছেন মৃন্ময়ী বৈবাহিক সূত্রে পাওয়া বাবাটির সঙ্গে বৌমার ভারী ভাব। কি গো মই, এখনো তো বললে না কোথায় যাচ্ছ এত সেজেগুজে? এবার থেকে নিয়মিত তোমার সঙ্গে ইভিনিং ওয়াকে যাব, অনেকদিন বলছিলে, আমিও ভেবে দেখলাম দুজনে মিলে ঘুরে বেরিয়ে গল্প করে বেশ কাটবে সময়টা। সংসারের হাজারো দায় দায়িত্বের চাপে তখন হয়নি তো কি হয়েছে, দাম্পত্যের টক মিষ্টি স্বাদ উপভোগ করতে এখনই না হয় দেরি তো হয়নি এমন কিছু।
মই, তুমি যে আমার চিন্ময়ী গো, মনের কথাটা কি সুন্দরভাবে বললে। আমি তো মাঝে মধ্যেই ভাবতাম বিয়ের পর থেকে কি যে হলো তোমার। চিংড়ির মালাইকারি, মাংসের চপ, কাতলা কালিয়া, আলু ফুলকপির তরকারি ছাড়া মাথায় আর কিছুই ঢোকে না। আমি ভুল জেনে আজ যে কি তৃপ্তি লাগছে। সবসময় আর কি আমার ভালো লাগে না, এই বলে দিলাম কিন্তু। কপট রাগে ঠোঁট ফোলান মৃন্ময়ী। চার দেওয়ালের বাইরে বেরিয়ে যান, এক অন্যরকম দুনিয়ার সন্ধান পান। ভাবেন এতদিন ধরে কেন যে কুয়োর ব্যাঙ হয়ে জীবনযাপন করছিলেন। এখানেও পরনিন্দা, পরচর্চা আছে, লোভ আছে, স্বার্থপরতা আছে, আছে মালিন্য। কিন্তু তার সঙ্গে প্রকৃতির অনাবিল রূপের আস্বাদ আছে। আছে বিরাট আকাশের মাঝে নিজেকে হারিয়ে ফেলার সুখ। আছে পুরনো প্রেমিককে ফিরে পাওয়ার আনন্দ। এসবের মাঝে মৃন্ময়ী যেন বহুদিন বাদে হারিয়ে নিজেকে নতুন করে খুঁজে পান। ঠোঙা ভর্তি গরম পাপড়ি দেখে বালিকা বেলার মতো হেসে ওঠেন। জানো, স্কুলে এরকম কতবার নুন ঝাল মশলা দেওয়া পাপড়ি খেয়েছি। তোমার সঙ্গে প্রেম করার সময় লুকিয়ে বেরিয়েও তুমি ঠোঙা ভরে বেশি করে ঝাল নুন মিশিয়ে লেকের পাড়ে চুপচাপ অপেক্ষা করতে, আর আমি দুবিনুনি বেঁধে। তারপর কবে যেন দায়িত্বের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সব কেমন ভুলে গেলুম। তোমার আমার একান্ত সময়টাই গেল হারিয়ে। হারিয়ে কোথায়? এই তো দিব্যি পুরনো স্মৃতির ঝুলি ফিরিয়ে এনেছি দোহে। খানিকটা পাপড়ি মুঠোয় ধরে একটা একটা করে আদরের ময়ূর মুখে পুড়ে দিতে থাকেন সুবিনয়। গরমে ঝালে বাচ্চা মেয়ের মতো উশ্বাস করতে থাকেন মৃন্ময়ী। প্রাণের বন্ধুর সঙ্গে মিট করে বাড়ি ফেরার সময় পার্কের বেঞ্চে বসে থাকা শাশুড়ি শ্বশুরের সেই আদুরে দৃশ্য দেখে ভুরুটা হঠাৎই কুঁচকে ওঠে সৌপর্ণার। এ কি, এই বয়সে এসে কি শুরু করেছেন এরা? শাশুড়ি হয়ে গেছেন মহিলা, তবু এত আদিক্ষেতা আসে কোত্থেকে? তার পেছনে লাগা কমিয়েছেন দেখে একটু নিশ্চিন্ত হয়েছিল, তাহলে এই জন্যই পার্কে বসে বুড়ো বরের সঙ্গে আদিক্ষেতায় মেতেছেন। লজ্জা বলে কিছু তো নেই। লোকে দেখলে যে কি বলবে সেই ভাবনাও নেই। আর শ্বশুর মশাইকে বলিহারি, কোথায় স্ত্রীকে আদিক্ষেতা করতে বারণ করবেন তা নয়, তিনিও দিব্যি প্রশ্রয় দিয়ে চলেছেন, হাতে করে খাইয়ে দিচ্ছেন। সুতীর্থ এলেই বলতে হবে, পাড়া লাগোয়া পার্কে বসে এমন কাজ যেন ওরা আর না করেন। তার নিজেরই চোখে লাগছে, অন্য লোকজনের কেমন লাগবে? তাহলে মান সম্মানের কিছুই আর বাকি রাখলেন না দুজনে। তোমার কি মাথা খারাপ হয়েছে সু? এই বিষয় নিয়ে আমি মা বাবার সঙ্গে কথা বলতে যাব? কি বলবো? কেন বলবো? এতদিন বাদে ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছেন, বেশ করছেন। বয়স থাকতে একসঙ্গে সময় কাটাতে পারেননি দায়িত্বের চাপে। আর যদি জীবনের বাকি দিনগুলো নিজেদের মতো করে উপভোগ করতে চান, তাতে কার কি ক্ষতি? কিন্তু আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, তারা যদি ওদেরকেই অবস্থায় দেখে, তোমার ইমোশন বুঝবে তো তারা? দেবে তো তোমার ভাবনাকে সম্মান? বোঝাতে পারবে তো তাদের? ভেবে দেখো সুতীর্থ, ভেবে দেখো। বোঝানোর জন্য এখনো তোমার হাতে সময় আছে। যা বলছি ভেবে চিন্তেই বলছি। আমার কাছে সমাজের চারটে লোকের মন্তব্য নয়, নিজের মা বাবার ভালো থাকাটা অনেক বেশি দামি। ওরা যদি এভাবে মিলেমিশে আনন্দে থাকেন, ঘুরে বেড়ান, তার চাইতে খুশির কথা আর কি বা হতে পারে? আর তোমার আদরের দিদি ভাই, তার কথাটা ভেবে দেখেছো একবার? শ্বশুরবাড়ি কিন্তু পাশের পাড়াতেই, গুরুজনরা এখনো বেঁচে আছেন। তারা এমন অনাসৃষ্টি কাণ্ড মেনে নেবেন তো? নিজের মা বাবার প্রতি ভালোবাসা বশত তুমি সৃষ্টি ছাড়া কিছুকে উৎসাহ দিতেই পারো, কিন্তু সঙ্গে এটাও মনে রেখো, বাকি দুনিয়ার কোনো দায় পড়েনি তোমার ভাবনাকে সমর্থন করার। সময় বদলেছে, সমাজ আধুনিক হয়েছে। ও সব কেবল মুখের কথা, আদতে কিছুই বদলায়নি। আজও সমাজ একই জায়গায় দাঁড়িয়ে। কথাই বলে, যৌবনে লজ্জা গুরুজনের কাছে, বার্ধক্যে লঘুজনের কাছে। এমন সময় কলিং বেলটা শব্দ তুলে বেজে উঠল। ওই বোধহয় মা বাবা বিকেলের হাঁটা সেরে এলো। স্বগতোক্তি করলো সুতীর্থ, দয়া করে নিজের মুখটা একটু বন্ধ রেখো। উল্টোপাল্টা কিছু শুনলে মা বাবা কিন্তু দুঃখ পাবেন। বলিহারি যাই তোমাদের। সামান্য স্বামী স্ত্রীর অনুভব বোঝার ক্ষমতা নেই, আবার সময়ে অসময়ে নারী প্রগতির ঝান্ডা তুলে পুরুষের বিচার করতে বসো। কিন্তু সুতীর্থ ভুল ছিল। দরজা খুলতে বাণীর গম্ভীর মুখ দেখা গেল। অন্য সময় ভাইকে দেখলে একগাল হাসে, কিন্তু আজ দিদির একই রূপ। একই শুনলাম রে তোর জামাইবাবুর মুখে। তোরা সবাই এক বাড়িতে থাকিস, এই বয়সে বকাবকি নাই করিস, অন্তত খানিক বুঝিয়ে তো বলবি। তোর জামাইবাবু অফিস থেকে ফেরার সময় নিজে চোখে দেখেছে, বলছে আজ আমি দেখলুম, কাল হয়তো মা বাবা দেখবে। আমার মান সম্মান কোথায় থাকবে ভেবে দেখেছো? জামাই মানুষ আমি, এই নিয়ে কথা বলা শোভা পায় না। তুমি যাও, আজই আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে দিয়ে এসো। তুই পারলে ভালো, নইলে আমি নিজে মা বাবার সঙ্গে কথা বলবো। সব বুঝতে পারলেও দিদির সামনে না বোঝার ভান করলো।
সুতীর্থ নিজের অভিজ্ঞতায় সে দেখেছে মানুষ যত বেশি বোঝে তত সমস্যা বাড়ে। কাকে কি বুঝিয়ে বলবো রে দিদি, নিজেই তো এখনো কিছু বুঝতে পারছি না। ভেতরে চল আগে, চাপা গলায় বলে বাণী। মা বাবা এখন নিশ্চয়ই বাড়িতে নেই, তোর আর সৌপর্ণার সঙ্গে ভীষণ জরুরি কয়েকটা কথা আছে। পুকাই ফিরবে টিউশন থেকে, হাতে বেশি সময় নেই। তুই জানিস বাবা মায়ের হাত ধরে পাড়া লাগোয়া পার্কে ঘুরছে, বেঞ্চে ইয়াং কাপলদের মতো করে ঘনিষ্ঠ হয়ে বসছে, ফাঁকে ফাঁকে গজাদার দোকান থেকে আমিত্তি জিলিপি, মাঝে মধ্যে সিঙ্গাড়া কচুরি কিনে আনছে। নিজে তো খাচ্ছেই, আবার হাতে করে মাকে খাইয়ে অবধি দিচ্ছে। লোকজন অবধি মানছে না। সুতীর্থর দিকে তাকিয়ে আলতো করে চোখ নাচালো সৌপর্ণা। ভাবখানা এমন, খুব তো আমায় বলছিলে, এবার নিজের দিদিকে সামলাও। যেন উনি একাই ঠিক, ওর মা বাবাই মহান, তাই এই বয়সে পৌঁছেও পরস্পরের প্রেমে পাগল। যতদূর জানি বাবা মার দুজনেরই এই বয়সে পৌঁছেও সুগার কোলেস্টেরলের বালাই নেই, হাই প্রেশারও বর্ডার লাইন, মোটের ওপর নিয়ন্ত্রণেই আছে। তাহলে একটা দুটো জিলিপি কচুরি সিঙ্গারা খেলে ক্ষতি কি? আমি কেন বকাবকি করব বলতে পারিস? দেখছিস আজকাল টিভিতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ডাক্তাররা কি বলছেন, শরীরের স্বাস্থ্য ভালো রাখার চাইতেও মনের স্বাস্থ্য ভালো রাখা জরুরি। রাস্তার লোকজন দেখছে, নানা সমালোচনা হচ্ছে, আর তুই ওরা দুজন কি খাচ্ছে সেটা নিয়ে পড়ে আছিস। তোর কি মাথা টাথা খারাপ হলো ভাই? দেখুন, নতুন বউ হয়ে আপনাদের পারিবারিক বিষয়ে মন্তব্য করা আমার সাজে না, তবুও বলছি এটা আমার চোখেও দৃষ্টিকটু লেগেছে। কিন্তু আপনার ভাই কোনো কথা শুনলে তো? বাণীর সমর্থন পেয়ে বলে ওঠে সৌপর্ণা। এমন সময় দরজা থেকে মৃন্ময়ী লাজুক গলা শোনা যায়, বাণী এলি নাকি রে মা? দরজার গোড়ায় তোর জুতো দেখলাম যেন। আসলে আমাদের ফিরতে একটু দেরি হয়ে গেল রে, কখন থেকে তোর বাবাকে বলছি, কিন্তু সে শুনলে তো? বলে বৌমা ঠিক সময় মতো চলে আসবে, দায়িত্ব আছে তো মেয়েটার, এত চিন্তা কিসের তোমার? জানিস তো কেমন লোক, আগেও কথা শুনতো না, এখনো শোনে না। আরও কি বলছিল জানিস, এবার সংসারের দায়িত্ব বৌমার ওপর ছেড়ে দিয়ে দুজন বরং একটু পুজো পাঠে মন দিই, নিজেদের মতো ধর্মে কর্মে সময় কাটাই। পুজো পাঠই বটে, শ্লেষের গলায় বলে ওঠে বাণী। কোনো পুজো পাঠে পার্কে বসে নিমকি চানাচুর সিঙ্গারা বাদাম খেতে হয় শুনি? কি হচ্ছে কি দিদি, কি বলছিস তুই এসব? চাপা স্বরে ধমকে ওঠে সুতীর্থ। অজানা ব্যথায় নীল হয়ে যায় মৃন্ময়ী দেবীর মুখ। অস্ফুটে বলে ওঠেন, তুই বুঝি? খানিক দূরে থাকায় সুবিনয় বাবু ঘরের কোনো কথাই শুনতে পাননি। উদাত্ত গলায় হাঁক পারেন তিনি। গরম গরম নলেন গুড়ের রসগোল্লা এনেছি বৌমা, খোকাকে নিয়ে তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসো দেখি, জমিয়ে খাই সবাই মিলে। কেউ আসছে না দেখে সুবিনয় নিজেই রসগোল্লার ভার হাতে ভেতরে ঢুকে এলেন। সবাইকে একসঙ্গে দেখে একগাল হেসে বললেন, কি হয়েছে রে? চেঁচিয়ে ডাকলাম তবু কারোর দেখা নেই কেন? কোনো গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে নাকি? বানিও এসেছিস দেখছি, কখন এলি? আমার জন্য কেক এনেছিস তো? তোর কেকের জন্য শীত পড়তে এই চাতকের অপেক্ষায় থাকি। ও সব কিছু নয় বাবা, ওই দিদি এলো তাই। বাইরে থেকে সবে ঘুরে এসেছো, ঘরে যাও এখন, বাকি কথা পরে হবে না হয়। পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে সুতীর্থ। ততক্ষণে মৃন্ময় চোখের কোলে জমে থাকা জলের ফোঁটার দিকে নজর পড়ে গেছে সুবিনয়ের। দেখলেন ধীরে ধীরে মাথা নিচু করে তার সহধর্মিণী ঘরের দিকে চলে যাচ্ছেন। তোমাদের সমস্যাটা বোধ হয় খানিকটা হলেও বুঝতে পেরেছি। মৃন্ময়ী, তুমি এখানে দাঁড়াও, কিছু কথা সবার সামনে হয়ে যাওয়াই ভালো। আসলে কি জানো, অনেকে থাকে বুঝেও অবুঝ, তাদের মুখে বলে সব বুঝিয়ে দিতে হয়। কোথাও কোনো সমস্যা নেই বাবা, তুমি খামোখা। খানিকটা যেন মরিয়া হয়েই বলে ওঠে সুতীর্থ। হাত দেখিয়ে আদরের ছেলেকে থামিয়ে দেন সুবিনয়। সুতীর্থ থমকে যায়। বাবার স্বভাব জানে সে, একবার যদি সিদ্ধান্ত নিয়ে নেন তখন কারোর কথাতেই কান দেন না। শক্ত ভঙ্গিতে বলেন, হয়তো তোমার কোনো সমস্যা নেই, কিন্তু বাকিদের চুপ করে থাকার ভঙ্গি স্পষ্টই বুঝিয়ে দিচ্ছে সমস্যা একটা নিশ্চয়ই আছে। আর সেই সমস্যার কেন্দ্রবিন্দু আমরা দুজন, কি তাই তো বানি? সেজন্যই সন্ধে হতে না হতে তুমি এ বাড়িতে ছুটে এসেছো। আমাদের দুজনের একসঙ্গে বৈকালিক ভ্রমণে যাওয়া বুঝি তোমাদের ভালো লাগছে না? সুবিনয়ের স্পষ্ট কথা শুনে বিড়বিড় করে বলে উঠল বাণী, বাবা তুমি কিন্তু আমায় ভুল বুঝছো, এখানে পরিবারের মানুষজনের ভালো লাগা না লাগার কোনো ব্যাপারই নেই। তোমরা নিজেরাই ভেবে দেখো যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে? লোকজন দেখছে শুনছে, কি ভাবছে বলো দেখি? বাড়ির বাইরে দুজনে মিলে এভাবে। একটা কথা বলতে পারিস মা, এখনকার দিনে তরুণ বয়সে সদ্য সদ্য বিয়ে হওয়ার পর যে জিনিসগুলো করলে পুরুষ মানুষ রোমান্টিক আখ্যা পায়, প্রেমিক স্বামীর তকমা পায়, সবাই মেয়েটিকে ভাগ্যবান বলে। হয়তো ঈর্ষাও করে কেউ কেউ। সেই কাজই যদি
সংসারে যাবতীয় দায় দায়িত্ব সামলে পৌর বয়সে গিয়ে করে তারা। পৌর স্বামীটি স্ত্রীকে একটু ভালোবেসে আপন করতে চায়, সময় কাটাতে চায় নিজেদের মতো করে, তাহলে সেটা মানুষের চোখে দৃষ্টিকটু লাগে কেন? সময়ের জিনিস সময় না করলে তো দৃষ্টিকটুই লাগবে বাবা। সেজন্যই তো কথাই বলে সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। বাবার কথাগুলো বাণীর মন ছুঁয়ে গেলেও ঠিক করেছে আজকের তর্কে কিছুতেই সে হার মানবে না। অনিমেষের সঙ্গে এখনো অনেক দিন সংসার করতে হবে, ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে হবে। মিলেমিশে না থাকলে সংসার টিকবে? সন্তান মানুষ করতে অনেক খরচ, একাকী কি সে পেরে উঠবে? বিয়ের পর থেকে দেখেছে অনিমেষ ভীষণ রাগী, কথা না শুনলে কি যে করে বসবে। তোদের কাছে এখনো অনেক সময় আছে, ইচ্ছে মতো শখ পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ আছে, কিন্তু সেই সময় সংসারে যাবতীয় দায়িত্ব সামলে আমাদের দুজনের কাছে না ছিল সময়, না ছিল প্রয়োজনীয় অর্থ। কিন্তু আজ তোরা দুজনেই প্রতিষ্ঠিত, সিদ্ধান্ত নিতে সক্ষম, নিজেদের জীবনে এগিয়েও গেছিস খানিক। এখন যদি তোদের মায়ের সঙ্গোপনে লুকিয়ে রাখা কিছু পুরনো ইচ্ছে পূরণ করতে চাই, ক্ষতি কি তাতে? শেষের দিকে কেমন করুণ শোনায় সুবিনয়ের গলা। একসময় তোদের মাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তার ভাগের সুখ দিতে পারিনি। তোদের যেমন মন প্রাণ দিয়ে ভালোবাসি, তেমনি তোদের গর্ভধারিণী মাকেও তো ভালোবাসি। এমন কথা শুনলে কার না মনের ভেতর আলোড়ন ওঠে। সৌপর্ণার মনটাও দ্রব হয়ে আসছিল, কিন্তু সেই সঙ্গে সমাজের রক্তচক্ষুর কথাটাও মনে পড়ে যাচ্ছিল। তার পরিবারের লোকজনই কি বুঝবে, মানতে পারবে শ্বশুর শাশুড়ির এই বয়সের প্রেম? হলোই বা বৃদ্ধ মানুষ, সমাজকে বুঝবে তাদের অনুভূতির কথা? হঠাৎ তার মনে হলো না বুঝলে না বুঝবে, কার কি আসে যায় তাতে? সুতীর্থই বোধহয় ঠিক বলেছে, দিন শেষে দুটো মানুষের ভালো থাকাই আসল। সেটুকু কমফোর্ট তো সে দিতেই পারে। কোনো কৈফিয়ত দিতে হবে না তোমায়, জীবন তোমার, তুমি যেমনভাবে চাইবে তেমনিভাবেই কাটাতে পারো। এখানে কারোর কিছু বলার নেই। আর মা, তুমিও, তোমার তো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই। মন যা চেয়েছে তুমি তাই করেছো, বেশ করেছো, একদম ঠিক করেছো। জীবন তোমার সিদ্ধান্ত, সেখানে অন্যের মতামত অবান্তর, সে তোমার আত্মজ কিংবা আত্মজা হলেও। গম্ভীর মুখে বলে ওঠে সুতীর্থ, তোমার খুব সিকিম যাওয়ার ইচ্ছে ছিল না মা? এই পুজোয় স্পেশাল টিকিট কেটে দেব আমি, অনলাইনে হোটেল বুকও করে দেব। বাবার তুমি মিলে পাহাড়ের বুকে দ্বিতীয় হানিমুনটা সেরে এসো। বয়স হলে শখ মরে যায়, পৃথিবীর কোনো শাস্ত্রে এমন কথা লেখা নেই। এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরেন সুবিনয়। এখনো অনেক দিন বাঁচতে চাই আমি, তবুও বলছি আজ এই মুহূর্তে মরে গেলেও আমার কোনো আক্ষেপ থাকবে না। গিয়ে অন্তত ঈশ্বরকে বলতে পারবো এই জীবনে দুটো সন্তানের জন্ম দিয়েছি, তাদের মধ্যে একজনকে অন্তত মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পেরেছি, যার মধ্যে স্বচ্ছ অনুভূতি আছে, আছে ভাবনা চিন্তার গভীরতা, আছে ভালোবাসার অনুভব। সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় বাণী। প্রথমবারের জন্য মনে হয় তার অনিমেষের রাগ, মুখ দিয়ে নির্গত বাক্য, বান সবই ফাঁপা, কোনো গভীরতা নেই তাতে। গভীরতা থাকলে বাবা মার অন্তরে বয়ে যাওয়া ভালোবাসার ফল্গু ধারা সুতীর্থর মতো সে অনুভব করতে পারত। যদি নতুন কোনো অভিযোগ আসে, তার জবাবে সে স্পষ্টভাবে বলে দেবে, বয়সে দেখে ভালোবাসা ডানা মেলে না, ডানা মেলে অনুভূতির গভীরতা থেকে। ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না, সেখানে সমালোচনা তো বাতুলতা মাত্র। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।